আসসালামু আলাইকুম। এবিসি প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা রসায়ন প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়টা খুব সহজ, পরীক্ষাতে এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। আর যদি সৃজনশীল আকারে আসে তাহলে 10 নম্বর কমন ধরে রাখতে পারে, কিন্তু সৃজনশীলে খুব কমই আসে। তারপরও যদি আসে বলা যায় না, আপনারা পড়ে রাখবেন। অনেকে পড়তে চায় না অধ্যায়টা, যারা পড়তে চায় না আসলে তারা বোকামি করে। প্রথম স্টেপটা হচ্ছে রসায়ন পরিচিতি। রসায়ন পরিচিতিতে আমরা যেটা পড়বো যে আমরা দৈনন্দিন কাজে কোন কোন জিনিসে আমরা রসায়ন ব্যবহার করি, আর রসায়ন কাকে বলে ইত্যাদি বিষয়গুলো। যেমন রসায়ন হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞানের একটা শাখা। রসায়নে কি করা হয়? রসায়নে পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়। যেমন ধরুন একটা কয়লাকে যদি ভাঙি আমরা, তাহলে সেটা থেকে কি পাবো? কার্বন পাবো। আবার কয়লাকে যদি পোড়ানো হয়, সেটা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং তাপ উৎপন্ন করবে। এগুলো হচ্ছে রসায়নের আলোচনার বিষয়। তারপর এখান থেকে যে জিনিসটা পড়ে রাখবেন, ফিজিক্স মানে পদার্থবিজ্ঞান, হ্যাঁ, কেমিস্ট্রি মানে রসায়ন, এগুলো তো জানেন। তারপরে বোটানি মানে উদ্ভিদ বিজ্ঞান, জুলজি মানে প্রাণীবিদ্যা, এগুলো একটু দেখে রাখবেন। তারপর আপনি মনে করুন একটা নতুন সাইকেল কিনলেন, কিছুদিন পর দেখবেন যে সাইকেলের যে অংশটা হচ্ছে লোহার তৈরি, সেই অংশটাতে মরিচা পড়ে গেছে। কেন মরিচা পড়লো? এটা হচ্ছে রসায়নের আলোচনার বিষয়। তারপর আমরা যে বিভিন্ন ঔষধপত্র ইউজ করি, ব্যবহার করি, সেগুলো হচ্ছে রাসায়নিক বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়। আর যে জিনিসটা এখান থেকে দেখবেন যে এই পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতুটার নাম হচ্ছে সোনা, মানে হচ্ছে স্বর্ণ। তারপর এখান থেকে যেটা দেখবেন সেটা হচ্ছে এই যে ব্রোঞ্জ কাকে বলে বা ব্রোঞ্জ জিনিসটা কি। খ্রিস্টপূর্ব 3500 অব্দের দিকে কপার ও টিন ধাতুকে গলিয়ে তরলে পরিণত করে। এই দুটি তরলকে একত্রে মিশ্রিত করে মিশ্রণকে ঠান্ডা করার পর একটা কঠিন সংকর তৈরি করা হয়। সেই সংকরটার নাম হচ্ছে ব্রোঞ্জ। ব্রোঞ্জ দিয়ে কি করা হয়? ব্রোঞ্জ হচ্ছে একটা ভালো মানের অস্ত্র। ব্রোঞ্জ দিয়ে ভালো মানের একটা অস্ত্র তৈরি করা যায়। তখনকার মানুষ তো এখন বর্তমান যেমন আমরা বাজার থেকে চাইলেই চাকু কিনতে পারি বা ছুরি কিনতে পারি, আগের মানুষ তো সেটা করতে পারতো না। তখন তারা কি করতো? এই ব্রোঞ্জ তৈরি করতো, ব্রোঞ্জ দিয়ে অস্ত্র তৈরি করতো। সেই অস্ত্র দিয়েই তারা পশু শিকার করত, ফসল ফলাতো, জ্বালানি হিসেবে কাঠ সংগ্রহ করত এবং প্রয়োজনীয় কাজ তারা করত। তারপর দার্শনিক ডেমোক্রিটাস তিনি কি করলেন? তিনি একটা ঘোষণা দিলেন যে প্রত্যেক পদার্থকে ভাঙলে শেষ পর্যায়ে এমন ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যাবে যাকে আর ভাঙা যাবে না। তিনি এর নাম দেন অ্যাটম। কিন্তু এরিস্টটল সেই দার্শনিকের মতবিরোধিতা করেন। তিনি তার মতকে মেনে নিতে পারেননি। তাই অ্যাটমের ধারণা অনেকদিন পর্যন্ত মানুষ গ্রহণ করেনি। তারপর এখান থেকে দেখবেন মধ্যযুগে আরবের মুসলিম দার্শনিকরা কপার, টিন, সীসা এবং স্বল্প মূল্যের ধাতু থেকে সোনা তৈরি করতে চেষ্টা করেছিলেন। তাদের এই চেষ্টা তারা ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তারা স্বর্ণের মতো দেখতে একটা পদার্থ তারা তৈরি করতে পেরেছিলেন। মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চাকে বলা হয় আলকেমি। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আর যারা গবেষণা করতেন মধ্যযুগে তাদেরকে বলা হতো আলকেমিস্ট। আলকেমি শব্দটি এসেছে আরবি আলকেমিয়া থেকে। আলকেমিয়া শব্দটি আবার এসেছে কিমি শব্দ থেকে। পরবর্তীতে এই কিমি শব্দ থেকেই কেমিস্ট্রি শব্দের উৎপত্তি ঘটে। এখান থেকে আসতে পারে যে মধ্যযুগে রসায়ন চর্চাকে কি বলা হতো, তারপর কেমিস্ট্রি শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে, এটা একটু দেখে রাখবেন। আর আলকেমিস্ট জাবির ইবনে হাইয়ান সর্বপ্রথম গবেষণাগারে রসায়ন গবেষণা করেন। তাই তখন তাই তাকে কখনো কখনো রসায়নের জনক বলা হয়। কিন্তু আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক বলা হয় অ্যান্টনি ল্যাবোইসিয়েকে। তারপরে আছে রসায়ন কাকে বলে। বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলে। এটা একদম মুখস্থ রাখবেন, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলা হয়। তারপর এখানে 3টা প্রশ্ন দেখতে পাচ্ছেন। এই 3টা প্রশ্ন 2 নম্বরের জন্য মানে ক্ষয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। যেমন কাঁচা আম টক কিন্তু পাকলে মিষ্টি হয় কেন? প্রশ্নটা এরকম, কাঁচা আম টক কিন্তু পাকলে মিষ্টি হয় কেন? আচ্ছা, কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে, যেমন
সাইট্রিনিক অ্যাসিড থাকে, ম্যালিক অ্যাসিড থাকে, প্রভৃতি অ্যাসিড থাকে। ফলে কাঁচা আম টক, কিন্তু যখন পাকে তখন অ্যাসিডগুলো রাসায়নিক পরিবর্তন ঘটে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের সৃষ্টি করে, যার ফলে আমটা যখন পাকে তখন আমটাকে মিষ্টি লাগে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কেরোসিন প্রাকৃতিক গ্যাস ও মোমের দহন করলে আমরা কি কি পাই? আমরা জানি কোনো কিছু দহনের ফলে কিন্তু আমরা তাপ পাই। তাহলে কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোম এগুলোর মূল উপাদান হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন হচ্ছে কার্বন আর হাইড্রোজেনের যৌগ। তাই যখন এগুলোকে দহন ঘটানো হয় তখন তারা বাতাসের সংস্পর্শে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, আলো এবং তাপ সৃষ্টি করে। তৃতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়া হয়। প্রশ্নটা হবে আমাদের পেটে যখন অ্যাসিডি সৃষ্টি হয় তখন আমরা অ্যান্টাসিড ওষুধ খাই কেন? তাহলে পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড জমা হলে পেটে অ্যাসিডির সমস্যা হয়। আর অ্যান্টাসিড যে ওষুধটা খাই সে ওষুধে থাকে হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এই দুটি যৌগ অ্যাসিডকে প্রশমিত করে দেয়, যার ফলে আমরা অ্যান্টাসিড ওষুধ খাই। এবার আসি রসায়নের ক্ষেত্রসমূহ। আসলে রসায়নের ক্ষেত্র বলতে যেখানে পদার্থ আছে সেখানেই রসায়ন জড়িত। মাটিতেও রসায়ন আছে, আবার আকাশেও রসায়নের পরিধি লক্ষ্য করা যায়, মানে রসায়নের বিক্রিয়া লক্ষ্য করা যায়। যেমন আমরা সকালবেলা ঘুম থেকে উঠে কি করি? দাঁত ব্রাশ করি। দাঁত ব্রাশ করার জন্য আমরা পেস্ট ইউজ করি। সেই পেস্টটা কিন্তু বিভিন্ন রাসায়নিক পদার্থ দ্বারা তৈরি। আবার আমরা চিরুনি দিয়ে চুল আঁচড়াই, ত্বকে কসমেটিক ইউজ করি। এগুলো সব হচ্ছে রাসায়নের অবদান বা রসায়নের অবদান। তারপর আমরা পরিষ্কারের কাজে বিভিন্ন হচ্ছে ডিটারজেন্ট, সাবান, হ্যাঁ, আবার টয়লেট ক্লিনার ইউজ করি। হ্যাঁ, এগুলো সব হচ্ছে রসায়নের অবদান। তারপর আমরা যে ওষুধ সামগ্রী ব্যবহার করি সেগুলো কিন্তু বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি করা হয়। এখান থেকে তেমন প্রশ্ন নাই। তারপর এখান থেকে যে প্রশ্নটা হচ্ছে যে বায়ুতে কিভাবে রসায়ন জড়িত? বায়ুর প্রধান উপাদান হচ্ছে অক্সিজেন। আমরা যেই শ্বাস নেওয়ার সময় বায়ু গ্রহণ করি সেই বায়ুতে যে অক্সিজেন থাকে সেই অক্সিজেন শরীরের ভিতরে প্রবেশ করে সে খাদ্যের উপাদানের সাথে বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করে। সুতরাং এখানে রসায়ন জড়িত। আচ্ছা, খাবার পানির সাথে কিভাবে রসায়ন জড়িত? আমরা যে খাবার পানি খাই তা আমাদের শরীরের ভিতর প্রবেশ করে নানা রকম বিক্রিয়া অংশগ্রহণ করে। এটি শরীরের মধ্যে বিভিন্ন পদার্থের দ্রাবক হিসেবে কাজ করে। জীবের শরীরের বেশিরভাগই পানি। শরীরের বিষাক্ত পদার্থ এই পানিতে দ্রবীভূত হয়ে প্রস্রাব ও ঘামের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়। খাবারের পানিতে পানি ছাড়াও বিভিন্ন ধরনের খনিজ পদার্থ থাকে বা খনিজ লবণ থাকে, যেমন ক্যালসিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে ইত্যাদি ধাতুর লবণ থাকে, যা আমাদের শরীরের জন্য বিশেষ উপকারী। আচ্ছা, সার। সারের মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, ফসফরাস। উল্লিখিত মৌলগুলো উদ্ভিদের জন্য খুব প্রয়োজনীয় উপাদান। বিভিন্ন সারে এসব মৌলের যৌগ থাকে, তাই বিভিন্ন ধরনের সার উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান করে বা বিভিন্ন রকমের পুষ্টি প্রদান করে, ফলে ফসলের উৎপাদন ভালো হয়। কাগজ। আমরা জানি কাগজ হচ্ছে সেলুলোজ দ্বারা তৈরি। কাগজের মূল উপাদান হচ্ছে সেলুলোজ। কাগজের আবিষ্কার মানব সভ্যতার এক অনন্য অবদান। এগুলো একটু পড়ে নিবেন জাস্ট। তারপর রসায়নের সাথে বিভিন্ন শাখার সম্পর্ক। এখানে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, আমি একটু দেখাই দেই। যেমন রসায়নের সাথে আমাদের জীববিজ্ঞানের কি সম্পর্ক আছে? আমরা জানি উদ্ভিদ বেঁচে থাকার জন্য সে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করে। আর সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় তার শরীরে বা তার পাতায় যে ক্লোরোফিল থাকে সেই ক্লোরোফিল সূর্যের আলোর উপস্থিতিতে এবং কার্বন ডাই অক্সাইড এবং পানির সাথে বিক্রিয়া করে সে গ্লুকোজ এবং অক্সিজেন উৎপন্ন করে। এই বিক্রিয়াটা হচ্ছে টোটালি একটা রাসায়নিক বিক্রিয়া। তারপর পদার্থবিজ্ঞানের সাথে রসায়নের কি সম্পর্ক? পদার্থবিজ্ঞানের বিভিন্ন পদার্থ হচ্ছে চুম্বক, বিদ্যুৎ ইত্যাদি যন্ত্রপাতি। আর বিদ্যুতের জন্য যে ব্যাটারি ব্যবহার করা হয় তা কিন্তু রসায়নেরই অবদান। এবার গণিতের সাথে রসায়নের সম্পর্ক। রসায়নের সাথে গণিতের নিবিড় সম্পর্ক রয়েছে। গণিতের সূত্র ব্যবহার করে কিন্তু রসায়নের বিভিন্ন তথ্য বা হিসাব নিকাশ করা হয়। রসায়ন পাঠের গুরুত্ব। রসায়ন আমাদের মানে হচ্ছে রসায়নের অবদান যেমন আছে তেমনি রসায়ন কিন্তু আমাদের ক্ষতিও করে থাকে। যেমন রসায়নের অবদান বলতে আমরা আমাদের ঘুম থেকে উঠি কিন্তু বিভিন্ন রকমের কাজ করে থাকি, দাঁত ব্রাশ করি, হ্যাঁ, আমাদের যে পোশাক পরি পোশাকে কিন্তু বিভিন্ন কালার দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু রসায়নের অবদান। তারপর আমরা আমাদের ফসলের যে পোকামাকড় ধ্বংসের জন্য কিন্তু আমরা কীটনাশক ব্যবহার করে থাকি, সেটা কিন্তু রসায়নের অবদান। কিন্তু আমরা রাসায়নিক পদার্থগুলা আমরা যদি বেশি পরিমাণে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের
ক্ষতির সম্মুখীন হতে হয়। যেমন ধরুন আমরা ফসলের মাঠে যদি যে কীটনাশকগুলো ব্যবহার করি, সেই কীটনাশকগুলো যদি বেশি পরিমাণে ব্যবহার করি, তাহলে সেগুলো বৃষ্টির পানিতে ধুয়ে নদীতে অথবা পুকুরে যায়। তাহলে নদীতে অথবা পুকুরে গেলে পানিটা দূষিত হয় এবং সেই দূষিত পানিগুলা থেকে মাছও দূষিত হয়ে যায়। ফলে সেই মাছগুলা খেলেও আমাদের শরীরের ক্ষতি হয়। তারপর শিল্প কারখানা, তারপর হচ্ছে যানবাহন, মানুষের ব্যবহার্য সামগ্রী থেকেও প্রচুর পরিমাণে রাসায়নিক বর্জ্য আমাদের পরিবেশকে ক্ষতি সাধন করছে। এগুলা একটু দেখবেন যে রসায়ন কিভাবে আমাদের ক্ষতি করছে আর কিভাবে উপকার করছে। তারপর হচ্ছে রসায়নের অনুসন্ধান ও গবেষণা। এখান থেকে ক নাম্বারের জন্য একটু ইম্পর্টেন্ট দু একটা প্রশ্ন আছে, যে বিজ্ঞান কাকে বলে। পরীক্ষা নিরীক্ষা ও পদ্ধতিগতভাবে যে সুসংবদ্ধ জ্ঞান অর্জিত হয় সেই জ্ঞানই হচ্ছে বিজ্ঞান। তাহলে বিজ্ঞান কাকে বলে এটা একটু দেখে নেবেন। আর এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার চেষ্টা হচ্ছে গবেষণা। এখান থেকে গবেষণা কাকে বলে সেটা দেখবেন। আর বিজ্ঞানীকে, যিনি এই গবেষণা করেন তিনি হচ্ছে বিজ্ঞানী। চাইলে কিন্তু আপনিও বিজ্ঞানী হয়ে যেতে পারেন যদি গবেষণা শুরু করেন। তারপর এখানে আর তেমন কোনো ইম্পর্টেন্ট কিছু নাই। আচ্ছা, এই ছকটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই ছকটা হচ্ছে রসায়নের অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়ার ধাপসমূহ। তাহলে আহ, তো আপনার যদি পরীক্ষার জন্য আসতে পারে যে গবেষণার প্রক্রিয়ার ধাপসমূহ লিখো। গবেষণা প্রক্রিয়ার ধাপসমূহ কি? আপনি কি নিয়ে গবেষণা করতে চান সেই বিষয়বস্তু নির্ধারণ করতে হবে আপনার। তারপর সেই বিষয়বস্তু সম্পর্কে বই বা পূর্বের গবেষণা পত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে কিছু ধারণা নিতে হবে। তৃতীয় ধাপ হচ্ছে প্রয়োজনীয় বস্তু পরীক্ষা প্রণালী নির্ধারণ করতে হবে। তারপর আপনি পরীক্ষার কাজ চালাবেন। পরীক্ষার পরে আপনি তথ্য সংগ্রহ করবেন এবং বিশ্লেষণ করবেন। পরবর্তীতে ফলাফল প্রকাশ করবেন এবং ফলাফল নিয়ে আলোচনা করবেন। এটা হচ্ছে গবেষণা প্রক্রিয়ার ধাপ। অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে ওকে, রসায়ন পরীক্ষাগারে ব্যবহার ও পরীক্ষাগারে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহারের সতর্কতা গ্রহণ করা। আমরা জানি আমরা যে রসায়ন নিয়ে কাজ করব সেই রাসায়নিক পদার্থগুলা অবশ্যই আমাদের শরীরের জন্য ক্ষতিকর। কিছু কিছু পদার্থ আছে যেসব পদার্থগুলো যদি আপনার হাতে পড়ে বা আপনার শরীরে পড়ে পুড়ে যাওয়ার বা ক্ষত হওয়ার সম্ভাবনা আছে। তাই সেই সব পদার্থ থেকে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। তাই রসায়নাগারে বা গবেষণা করার সময় আমাদেরকে অ্যাপ্রন পরিধান করতে হবে। তারপর হাতের সুরক্ষার জন্য আমাদের হ্যান্ডস গ্লাভস ইউজ করতে হবে। চোখে রক্ষার জন্য আমাদের সেফটি গগলস ব্যবহার করতে হবে। এগুলা ব্যবহার করে তারপর গবেষণার কাজ শুরু করতে হবে, বা রাসায়নিক প্রক্রিয়া বা রাসায়নিক যে গবেষণা করবেন, রাসায়নিক যে বিক্রিয়া করবেন সেই কাজগুলো শুরু করতে হবে। আগে নিজেকে সেফটি দিতে হবে, আর অবশ্যই সবগুলা কাজ সাবধানতা অবলম্বন করে করতে হবে। এখান থেকে চিনে নেবেন এটা হচ্ছে অ্যাপ্রন, এটা হচ্ছে সেফটি গগলস, এটা হচ্ছে হ্যান্ড গ্লাভস, আর এটা হচ্ছে মাস্ক। তারপর এখান থেকে গগহের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পড়া যে সাংকেতিক চিহ্নগুলো আপনারা দেখবেন, সাংকেতিক চিহ্নগুলা চিনে রাখবেন। পরীক্ষাতে কি করবে, এই সাংকেতিক চিহ্নগুলা উদ্দীপকে দিয়ে দিবে এবং বলবে উদ্দীপকের মানে হচ্ছে ক নাম্বার দিয়ে দিবে, বলবে যে উদ্দীপকের ক কিভাবে মানব জীবনের জন্য ক্ষতিকর বা রসায়নাগারে কিভাবে ক্ষতি সাধন করে বিস্তারিত আলোচনা করো। একটু পর যখন আমরা একটু দেখবো, সৃজনশীল দেখবো, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। আচ্ছা, এখান থেকে যে জিনিসটা দেখবেন, এই চিহ্নগুলা মনে রাখবেন যে বিস্ফোরক পদার্থের চিহ্ন বা সাংকেতিক চিহ্নগুলা কেমন, তারপর দাহ্য পদার্থের সাংস্কৃতিক চিহ্ন কেমন, তা বিস্ফোরণ পদার্থগুলো কি। এসব পদার্থগুলো হচ্ছে ব্যবহারের সময় আঘাত লাগলে অথবা আগুন লাগলে বিস্ফোরিত হতে পারে, যার জন্য শরীরে গবেষণার মারাত্মক ক্ষতি হতে পারে। তাহলে এই বিস্ফোরণ পদার্থগুলো কি? বিস্ফোরক পদার্থগুলো হচ্ছে টিএনটি, জৈব পারক্সাইড, তারপর হচ্ছে নাইট্রোগ্লিসারিন। এগুলো মনে রাখবেন। কোন পদার্থগুলো বিস্ফোরক পদার্থ, কোনটা দাহ্য পদার্থ, এগুলো মনে রাখতে হবে। দাহ্য পদার্থ এগুলো হচ্ছে অ্যালকোহল, ইথার, এগুলো হচ্ছে দাহ্য পদার্থ, এগুলো দেখে রাখবেন। তারপর বিষাক্ত পদার্থ কোনগুলা? বিষাক্ত পদার্থ সেগুলো হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে। হ্যাঁ, শরীরে প্রবেশ করে শরীরে নানা রকম ক্ষতি করে। বেনজিন, তারপর হচ্ছে ক্লোরোবেনজিন, মিথানল,
এগুলো হচ্ছে বিষাক্ত পদার্থ। আর বিষাক্ত পদার্থের এই চিহ্নগুলো দেখবেন সাংকেতিক চিহ্নটা কেমন। তারপর আমরা নিচে যাই। তারপর হচ্ছে উত্তেজক পদার্থ, যেমন সিমেন্ট, ডাস্ট, লঘু অ্যাসিড, ক্ষার, নাইট্রাস অক্সাইড ইত্যাদি হচ্ছে উত্তেজক পদার্থ, যেগুলো হচ্ছে ত্বক, চোখ, শ্বাসতন্ত্র ইত্যাদি ক্ষতি করে থাকে। এ ধরনের পদার্থ ব্যবহারের সময় অ্যাপ্রন, হ্যান্ডস গ্লাভ মানে হচ্ছে নিজেকে সেফটি দিতে হবে। তারপর হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ, এই চিহ্নটা দেখবেন। স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ কোনগুলা? বেনজিন, টলুইন, জাইলিন এগুলো হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ। তারপর তেজস্ক্রিয় পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ সাংকেতিক চিহ্নটা দেখবেন কেমন। ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কিন্তু তেজস্ক্রিয় পদার্থ। এসব পদার্থ হচ্ছে ক্ষতিকারক রশ্মি বের হয়, এসব পদার্থ থেকে ক্ষতিকারক রশ্মি বের হয় যা ক্যান্সারের মতো মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে, আবার বিভিন্ন অঙ্গ বিকলাঙ্গ করে দিতে পারে। এসব পদার্থ কোনগুলা? যেমন হচ্ছে ইউরেনিয়াম, তারপর হচ্ছে রেডিয়াম, এগুলো হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। এমসিকিউতে আসতে পারে নিচের কোনটি তেজস্ক্রিয় পদার্থ। তারপর পরিবেশের জন্য ক্ষতিকর পদার্থ, এগুলো দেখে নেবেন। অবশ্যই চিহ্নগুলা মনে রাখবেন যাতে সৃজনশীল আসলে লিখতে পারেন। আমি আবারও বলছি, এই অধ্যায়টা থেকে খুব সহজ প্রশ্ন হবে। যদি আপনারা পড়ে রাখেন অধ্যায়টা তাহলে খুব সহজেই অ্যান্সার করতে পারবেন, আর 10 মার্ক উঠানো আপনাদের জন্য ইজি হয়ে যাবে। তারপর ক্ষত সৃষ্টিকারী দেখবেন, চিহ্নটা মনে রাখবেন। ক্ষত সৃষ্টিকারী সেগুলো হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনদ্রবণ, এই জাতীয় পদার্থগুলো হচ্ছে ক্ষত সৃষ্টিকারী পদার্থ। এবার দেখি নিচে কি আছে। ওকে, এখন যে আমরা পড়লাম, দেখি আমাদের পড়াগুলো কমপ্লিট হয়েছে কিনা, বা আপনাদের কাছে অধ্যায়টা কেমন, ইজি লাগে নাকি টাফ লাগে। খাদ্য বেশি সময় ধরে সংরক্ষণে নিচের কোন পদার্থটি ব্যবহার করা হয়? আমরা কিন্তু জানি প্রিজারভেটিভ ব্যবহার করা হয়। প্রিজারভেটিভ ইউজ করে কিন্তু আমরা খাদ্যকে অনেকদিন ধরে সংরক্ষণ করে রাখি। তারপর নিচে সাংকেতিক চিহ্ন কি দ্বারা প্রকাশ করা হয়? আমি কিন্তু আপনাদেরকে বললাম যে সাংকেতিক চিহ্নগুলো মনে রাখতে। অবশ্যই আপনারা যদি সাংকেতিক চিহ্নগুলো মনে রাখেন অ্যান্সার করতে পারবেন। নিচের কোন চিহ্নটি তেজস্ক্রিয় রশ্মির চিহ্ন? কপারের সাথে কোন ধাতুকে গলিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়? একদম ইজি ইজি প্রশ্ন, আশা করি পরীক্ষা এভাবে আসলে অ্যান্সার করতে পারবেন, আর খুব ভালো করে পড়বেন। এবার একটু সৃজনশীলে যাই। দেখেন, গবেষণা কি? পাকা আম খেতে মিষ্টি লাগে কেন? উদ্দীপকের এ মানে হচ্ছে উদ্দীপকের এ নং চিত্রে রসায়ন কিভাবে সম্পর্কিত ব্যাখ্যা করো। তাহলে উদ্দীপকের এটা হচ্ছে পানি, পানি কিভাবে রসায়নের সাথে সম্পর্কিত এটা কিন্তু আমরা একটু আগে পড়লাম। আপনারা যদি একটু ভালো করে নিজে নিজে বাসায় পড়েন তাহলে অ্যান্সার করতে পারবেন। বি নাম্বার চিত্র, উদ্দীপকের কোনটি অতিরিক্ত ব্যবহারে পরিবেশের জন্য ক্ষতিকর, যুক্তি সহ লিখো। তাহলে উদ্দীপকের 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে কৃষক বা একজন ব্যক্তি ফসলের জমিতে কীটনাশক ব্যবহার করছে। আর এ নাম্বার হচ্ছে পানি, অবশ্যই পানি পরিবেশের জন্য বেশি ক্ষতিকারক নয়। এই বি নাম্বার কীটনাশকটা যদি অতিরিক্ত ব্যবহার করা হয় তাহলে কিন্তু পরিবেশের জন্য ক্ষতি হয়। তারপর 2 নাম্বার সৃজনশীল দেখেন, রসায়ন কাকে বলে বা রসায়ন কি? ফ্যাটি অ্যাসিডের জন্য অ্যান্টাসিড খাওয়া হয় কেন? একদম সহজ সহজ প্রশ্ন। চিত্র 3, মানে আমি বলছিলাম কিন্তু আগে যে সাংকেতিক চিহ্নগুলা দেখবে। চিত্র 3 এর সাংকেতিক চিহ্ন বিশিষ্ট রাসায়নিক পদার্থ মানুষের ক্ষতি সাধন করে ব্যাখ্যা করো। তাহলে 3 নাম্বার চিত্রটা কি? 3 নাম্বার চিত্রটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। তাহলে তেজস্ক্রিয় পদার্থ কিভাবে মানুষের ক্ষতি সাধন করে সেটা আপনারা লিখবেন। চিত্র 1 এবং চিত্র 2 এর সাংকেতিক চিহ্ন বিশিষ্ট রাসায়নিক পদার্থ সমূহের ব্যবহার ঝুঁকিপূর্ণ ব্যাখ্যা করো। তাহলে আপনাদেরকে সবার আগে লিখতে হবে যে চিত্র 1 এর সাংকেতিক চিহ্নটা কোন পদার্থের, এবং চিত্র 2 যে সাংকেতিক চিহ্নটা ব্যবহার করা হয়েছে সেটা কোন পদার্থের। তারপরে সেই সকল পদার্থগুলা ব্যবহার করলে আমাদের কি কি ক্ষতি হতে পারে সেই জিনিসগুলাই লিখবেন, বা সেই পদার্থের কি কি ঝুঁকি আছে সেই জিনিসগুলাই লিখবেন। ক নাম্বার চিত্র যেটা, সেটা হচ্ছে আপনার দাহ্য পদার্থ, আর 2 নাম্বার যে চিত্রটা আছে সেটা হচ্ছে বিষাক্ত পদার্থ। তাহলে দাহ্য পদার্থ এবং বিষাক্ত পদার্থ কিভাবে আমাদের জন্য ঝুঁকিপূর্ণ সেটা আপনারা লিখবেন। আমার মনে হয় অধ্যায়টা আপনারা বুঝতে পেরেছেন বা বাসায় পড়লে অ্যান্সার করতে পারবেন। আশা করি ভিডিওটা কারো না কারো উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে ছোট করে একটা লাইক দিন, আর আমার ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।